সারা রাস্তা সুভা চুপচাপই থাকে, একটা টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটাই সময় লাগবে। তানভীরও চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। কয়েক মিনিটের মধ্যেই তানভীর সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তানভীর সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। তামিম সরকার বলে ওঠে, আমার আব্বা যে আমার থেকেও অ্যাডভান্স। তানভীর সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আয়শা সরকার বলে ওঠে, আজকে আবার কি হয়েছে বাপ? প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, হার্ট অ্যাটাক করেছে। তখন তামিম সরকার বলে ওঠে, ভেতরে আসেন বাবা যান। কথাটা বলেই তামিম সরকার সরে যায় দোরগোড়া থেকে। তানভীর তখন বলে ওঠে, জি আব্বা। তানভীর সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায় আর বলে ওঠে, তানভীর আব্বা যান, আজকে কিন্তু বিয়ে করেই বউ আনছি। তখন প্রতি উত্তরে তামিম সরকার বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আয়শা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতেই দুদিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু আবার। এত চাপ সুভা শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়শা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুভা দেখতে পায় তানভীরের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো। যে কেউ এই রুমটি দেখলে বলে উঠবে, আজ নতুন দম্পতির রাত। তানভীরের রুমে চারদিকে চোখ বুলাতে বুলাতে সুভা দেখতে পায় তার একটা ছবি দেয়ালে। আয়শা সরকার তখন বলে ওঠে, আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে। আশা করি কিছুই কমতি পড়বে না। পড়লে বলো কেমন? প্রতি উত্তরে সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। আয়শা সরকার তখন বলে ওঠে, আচ্ছা তুমি রেস্ট নাও তাহলে, আমি তানভীরকে পাঠাচ্ছি। কথাটা বলেই সুভাকে রুমে রেখে চলে যায় আয়শা সরকার। তানভীর তখনও তার বাবার সাথে নিচেই ছিল। আয়শা সরকার তখন নিচে নেমে এসে তানভীরকে বলে ওঠে, দেখ তো বাপ, সুভার কিছু লাগে কিনা। আয়শা সরকারের কথা শুনে তানভীর মনে মনে খুবই খুশি হয়। ঠিক এই সময়টাই জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিল তানভীর। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, জি আম্মা, এখনই যাইতেছি। একথা বলেই তানভীর খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তানভীর সুভাকে নিজের করে পাবে। যেই দিন থেকে তানভীর সুভাকে দেখেছিল সেই দিন থেকেই তানভীরের একটাই ইচ্ছে ছিল, সুভাকে নিজের বউ করে আনা। আর আজ সত্যি সত্যি সুভা তানভীরের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তানভীরের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়লো তানভীর। তানভীর দু কদম সিঁড়িতে পা দিতেই পিছন থেকে মাহির তাকে ডেকে বসে। ভাই। প্রতি উত্তরে তানভীর বিরক্তি কণ্ঠে বলে ওঠে, সারা জীবন আমার। তানভীর খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি চারজন বদমাইশ নাদান বাচ্চাদের মতো দাঁড়িয়ে থাকে, যেন তারা কিছুই জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, মরার আর সময় পাইলি না রে তোরা। তারা পঞ্চ পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসে। মাহির তখন বলে ওঠে, ভাই আপনাদের লাইগা একটা জিনিস আনছি। তানভীর তখন ভ্রুকুচকে তাকায় তার পাঁচজনের দিকে। মাহির খুব ধীরে ধীরে তানভীরের সামনে আসে, এসে তানভীরকে কাগজে মোড়ানো একটা প্যাকেট দেয়। তারপর পাঁচজনই একদম সদর দরজায় এসে ছুটে দাঁড়ায়। তাদের পাঁচজনের দিকে তাকিয়ে তানভীর বলে ওঠে, তোরা এত দূরে গেলি কেন? মাহির তখন বলে ওঠে, ভাই এমনি। তানভীর তখন সন্দেহ নিয়ে প্যাকেটটা খোলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তানভীর খুব রাগীভাবে তাকায় তাদের পাঁচজনের দিকে। তারপর নিজের জুতা খুলে তাড়া করে তাদের। মাহির তখন বলে ওঠে, আরে পালা রে, ভাই যে ভীষণ খেপেছে। তানভীর তখন বলে ওঠে, একবার তোদের হাতের কাছে পাই তখন সব কটাকে দেখে নেব। সাকিব মাহির দৌড়ে গার্ডেনে পুলের দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রকিব মানিক মুখির গাছের উপরে উঠে যায়। তানভীর এক পায়ের জুতো পরে আরেক পায়ের জুতো হাতে নিয়ে তার পঞ্চ পাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তা দেখে তানভীর সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা দুজনই বাইরে বের হয় জল থেকে। জলের নিচে বেশিক্ষণ তারা নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে না, তাই বাইরে বেরিয়ে আসে। সাকিব জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলতে থাকে, আর একটু হইলে আমি মরেই যেতাম, পরপারে টিকিট ধরতাম। প্রতি উত্তরে মাহিরও একই কথা বলে ওঠে। মাহির আর সাকিব দুজনই খুব হাঁপাতে থাকে একে অপরের দিকে তাকিয়ে। রাতের বেলা পুনের পানি মোটামুটি ঠান্ডা, তাই তারা থরথর করে কাঁপতে থাকে। তখন তানভীর পেছন থেকে বলে ওঠে, জলদি পানি থেকে ওঠ। সাকিব মানিক পেছনে ফিরে তানভীরকে দেখে একে অপরের দিকে তাকায়। তানভীর তখন বলে ওঠে, উঠতে কইছি। মানিক আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে। আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তখন তানভীর সাকিবকে উদ্দেশ্য করে বলে ওঠে,
তোকে কি আলাদাভাবে ইনভিটেশন দিতে হবে? প্রতি উত্তরে সাকিব আমতা আমতা করে বলতে থাকে, আমার তলদেশ ফাঁকা। তানভীর বলে ওঠে, সাকিব তখন আমতা আমতা করে বলতে থাকে, আপনার ভয়ে আমি লুঙ্গি খুইয়া নাইমা পড়ছি। তানভীর নিজেই নিজের কপাল বাড়ি মারে আর বলতে থাকে, তানভীর তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? প্রতি উত্তরে সাকিব বলে ওঠে, ভাই গিট্টু তো মারাই নাই। তানভীর তখন বলে ওঠে, কোন দিন জানি বোমা মাইরা লুঙ্গি উড়িয়ে দিস আকাশে। কথাটা বলেই তানভীর সাকিবকে লুঙ্গি ছুরি মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। তানভীর তখন বলে ওঠে, বাকি 3 বজ্জাত কই? মাহির তখন ইশারা করে গাছের দিকে দেখায়। তানভীর উপরে তাকিয়ে দেখে 3 জনই গাছে ঝুলে আছে। তানভীর তাদের 3 জনকে দেখে বলে ওঠে, তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। মানিককে পা ফাঁক করে হাঁটতে দেখে তখন তানভীর বলে ওঠে, তোর পায়ে আবার কি হলো? তখন মানিক আমতা আমতা করে বলতে থাকে, আসলে ভাই আপনার ভয়ে গাছে উঠতে যেয়ে পা ছিলে গিয়েছে। কথাটা শুনেই সবাই উচ্চস্বরে হেসে ওঠে। মাহির তখন বলে ওঠে, ভাই ভাবি সাহেব কিন্তু আপনার লাইগা অপেক্ষা করতেছে। কথাটা শুনেই তানভীর বাড়ির ভিতরে চলে আসে আর তার পঞ্চ পাণ্ডবরা বাইরেই থাকে। ভেতরে আসতেই তানভীরকে তার মা হাতে একটা স্বর্ণের বালা ধরিয়ে দেয়। বালাটা দেখেই তানভীর বলে ওঠে, এটা কিসের জন্য আম্মা? তখন আয়েশা সরকার বলে ওঠে, নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। তানভীর তখন বলে ওঠে, তাহলে আমার সম্পত্তি যা আছে সব লিখে দেই। আয়েশা সরকার বলে ওঠে, ওটাও দিত, এখন আপাতত এইটা দে। তানভীরও বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনে ক্লান্তি আর ধকলে শুভা বেশিক্ষণ বসে থাকতেই পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোই ব্যালেন্স ঠিক করতে হিমশিম খায় শুভা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি শুভা নিজেই। শুভার এখন যে আর কেউ নেই, না বাবা আছে আর না মা আছে আর না ভাই আছে। একটি সুন্দর সাজানো গোছানো পরিবার এক নিমেষেই শেষ হয়ে গিয়েছে। শুভা ভেবেই কুল পায় না কার নজর লাগলো তার পরিবারের উপরে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে শুভা বিছানাতেই শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তানভীর দরজার লক খুলে ভেতরে এসে দেখে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে তার রাতপরি। তানভীর দরজায় লক দিয়ে ধীরে ধীরে শুভার কাছে আসে। শুভার খুব কাছে এসে বসে পড়ে আর বিড়বিড় করে তানভীর বলতে থাকে, নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে কেডা ঘুমাই শুনি? কথাগুলো বলেই তানভীর বালাগুলো সাইডে রেখে শুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোনটা বের করে ঘুমন্ত শুভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তানভীর শুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তানভীরের চুমু দেওয়ার সাথে সাথে শুভার ঘুমটা আলগা হয়ে আসে। সে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তানভীর তার খুব নিকটে, এতটা নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। শুভা তড়িঘড়ি করে উঠতে ব্যস্ত হয়ে পড়ে। উঠেই তানভীরের থেকে দূরে সরে যেতে থাকে। তখন তানভীর বলে ওঠে, নড়িস না ছেড়ি, মুড়ে আছি। কিন্তু শুভা তানভীরের কোনো কথাই না শুনে দূরে সরে যেতে থাকে। শুভা যত দূরে সরে বসে তানভীরও তত কাছে গা ঘেঁষে বসে শুভার। শুভা একটু করে সরে বসে, তানভীরও একটু করে গা ঘেঁষে বসে। শুভার কাণ্ড দেখে তানভীর বিরক্ত হয়ে বলে ওঠে, তোর কি করোনা হয়েছে শুভার? শুভা মাথা নেড়ে না বোঝায়। তানভীর তখন বলে ওঠে, তাহলে নিশ্চয়ই এডস হয়েছে। শুভা তখন প্রতি উত্তরে না জানায়। তখন তানভীর বলে ওঠে, তাহলে কি ছোঁয়াচে কোনো রোগ আছে? শুভা প্রতি উত্তরে না জানায় যে আমার কিছুই হয়নি। তখন তানভীর বলে ওঠে, তাহলে সমসময় পালাই করিস কেন? দূরে সরে যাস কেন? শুভা ভ্রুকুচকে তাকায় তানভীরের দিকে। শুভা তখন বলে ওঠে, আমি প্রস্তুত না তানভীর, আই নেড সাম টাইম। কিন্তু তানভীর শুভার কোনোই কথা শুনে না। শুভার মাথায় ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে শুভার চুলে লাগানোর সমস্ত ফেক ফুলগুলো ফেলে দেয়। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপত নীরবতা চলে শুভার ও তানভীরের মাঝে। তানভীর নিজের কাজে ব্যস্ত আর এদিকে শুভার নিঃশ্বাস ক্রমশ ওঠানামা করে। তানভীর শুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখটা আনে। তানভীরের নিঃশ্বাস শুভার কাঁধ বরাবর পড়তে থাকে। তা দেখে শুভা ভয়ে শুকনো ঢোক গিলতে থাকে বারবার। জড় বস্তুর মতো বসে থাকা ছাড়া তার কোনো উপায় নেই যে আর। তানভীর কি শুভার বারণ শুনবে? তানভীর শুভার কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে শুভার কানে ঝুমকো খুলতে থাকে। তানভীর খুব যত্ন সহকারে শুভার সমস্ত গয়না খুলে ফেলে। এক এক করে খুলে সব সাইডে রাখে। তানভীর শুভার থেকে একটু পিছনে সরে বসে আর আলতো করে শুভার গলার নেকলেসটা খুলতে থাকে। তানভীরের হাত নিজের পিঠে অনুভব করতেই শুভার শরীর ঠান্ডা হয়ে আসে। নেকলেস খুলে এক ঝটকাতে শুভাকে ঘুরিয়ে নিচের দিকে বসায় তানভীর।
তারপর সুভার হাতে চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তানভীর। তারপর টিস্যু পেপার দিয়ে সুভার ঠোঁটটা মুছতে থাকে। এক পর্যায়ে মোছা হয়ে গেলে তানভীর সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়।